বানের জলে ভাসছে ফেনী নোয়াখালী বাঁধ ভেঙে ডুবেছে একের পর এক জনপদ, খাদ্য সুপে পানির সংকটে লাখো মানুষ। আমার এখানে একটা দোকান করছিল, এটাও নিয়ে গেছে। বসস্থান যেটা থাকার ঘর, এটাও নিয়ে গেছে। আমরা রাস্তার উপরে আছি, আমরা ঘরে পানি, আমরা কিচ্ছু খালি ফ্রিজ দিয়ে লইয়ে আইছি। জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে, সোপর্দ করা হবে দুদকের হাতে। সংস্কার ও পিআর পদ্ধতির কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, অভিযোগ বিএনপি। নির্বাচনের প্রস্তুতি নির্দেশনাকে সাধুবাদ। আগামীর বাংলাদেশে কোনো স্বৈরাচার তৈরি হতে পারবে না, হুঁশিয়ারি নাহিদ ইসলামের। জুলাই সনদ নিয়ে টালবাহানার অভিযোগ। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে হয় না করোনা পরীক্ষা, অবাধে আসছে ভারতীয় ট্রাক চালকরা, সংক্রমণ বাড়ার শঙ্কা। করোনার কোনো চেকআপ হচ্ছে না, চেকআপ হলে হয়তো ধরা পড়লে কি হবে। ইন্ডিয়া থেকে কিন্তু করোনা কিন্তু আমাদের বাংলাদেশে ছড়াইবে বা ছড়াতে পারে, তাহলে আতঙ্কতে আছি। এবং পাল্লে কেলে সিরিজের প্রথম টি-20তে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ, 7 উইকেটে হেরেছে টাইগাররা। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালে, সাথে আছি আমি আফ্রোদিতি মোশাররফ পার্বণ। এবার বিস্তারিত। টানা 3 দিনের ভারী বর্ষণ ও ভারতের উজানের পানিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 21টি স্থানে ভেঙে গেছে। তার মধ্যে মুহুরী নদীর 11টি, কহুয়া নদীর 6টি, সিলোনিয়া নদীর 4টি অংশে ভাঙনে অন্তত শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বাঁধের ভাঙন স্থানে তীব্র স্রোতে পানি ঢুকছে, সময়ের সঙ্গে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে দুর্গতদের। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মকর্তার দায়সারা কাজের জন্য প্রতি বছরের জনপদে ভাঙন নিয়মে পরিণত হয়েছে। তোফায়েল আহমেদকে সঙ্গে নিয়ে আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি, যেন জলে ভাসছে জনপদের পর জনপদ। নিরাপদ আশ্রয়ের খোঁজে দুর্গত মানুষ। এমন চিত্র ফেনীর ফুলগাজী উপজেলায়। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে মুহুরী, কুহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হয় একের পর এক গ্রাম। অনেক জায়গায় রাস্তাঘাট ডুবে বন্ধ হয়ে গেছে যান চলাচল। পানিবন্দী হয়ে পড়েছেন ফুলগাজী, পশুরাম ও ছাগলনাইয়া উপজেলার লক্ষাধিক মানুষ। আমার ঘর বরাবর আমার ঘর সহকারে নিয়ে গেছে। আমার এখানে একটা দোকান করছিল, এটাও নিয়ে গেছে। আমার মনে করেন এই বসস্থান যেটা থাকার ঘর, এটাও নিয়ে গেছে। আমরা রাস্তার উপরে আছি, আমরা ঘরে পানি, আমরা কিচ্ছু খালি ফ্রিজ দিয়ে লইয়ে আইছি, খালি জান লই আইছি। গতবারের বন্যার ক্ষতি কাটিয়ে না উঠতে আবারও বন্যার ছবল, তাই তো দিশেহারা দুর্গত মানুষগুলো। এমন বন্যার জন্য পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকে দুষছেন তারা। গেছে 17-18 বছরের জন্য এমনি খাই গেছে, কি করছে এখন যদি কিছু যদি না করে তাহলে তো আর মানে মানুষ মরে যাবে, কারণ খেত গিরেছি সব শেষ। আমাদেরকে শক্ত করে বেরিবেন্ট শক্ত করে মজবুত করে বান্ধি দিয়ে, ঠিক আছে না, আমরা ভবিষ্যতে আর এরকম কষ্ট করতে হইব না। বৃহস্পতিবার বন্যা দুর্গত এলাকায় উদ্ধার কার্যক্রম চালানোর পাশাপাশি ত্রাণ সহায়তা দেয় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসন। আমি জানি আমাদের সেনাবাহিনী এবং জেলা প্রশাসক এবং ইউনো মহোদয় তারাও এই বিষয়ে কার্যক্রম ব্যবস্থা করছে। তো সেরকম পরিস্থিতিতে আমরাই তাদের কাছে পৌঁছে যাব, যেন তাদেরকে নিরাপদে নিয়ে আসতে পারি। তবে বাদ নিয়ে নিজেদের গাফিলতি মানতে নারাজ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আক্তার হোসেন মজুমদার। বলেন, অতিবৃষ্টির কারণে বাঁধের 21টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। পানি কমলে তা দ্রুত মেরামত করা হবে। আমাদের উপজেলার নির্বাহী অফিসাররা তো মাঠে আছেন মানে সবাই সব সময়, যে কারণ তাদেরকে দেখেন উদ্ধার তৎপরতা, ত্রাণ কার্যক্রম, এখানে কিন্তু বেশ কয়েকটি বহুমাত্রিক ম্যানেজমেন্ট আছে। শুধু সার্বক্ষণিক একজন উপজেলা নির্বাহী অফিসার তো ত্রাণ নিয়ে যাবেন না। পশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার আংশিক অংশে অর্ধশত আশ্রয় কেন্দ্রে বন্যা দুর্গত 6,500 মানুষ অবস্থান নিয়েছেন। তাদের খাদ্য সহায়তা দিচ্ছে জেলা প্রশাসন। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও মৌসুমী বৃষ্টিপাতের প্রভাবে আজও অবনতির দিকে যাচ্ছে ফেনীর বন্যা পরিস্থিতি। নতুন করে প্লাবিত হচ্ছে বেশ কয়েকটি অঞ্চল। তবে কি আবার 2024-এর পুনরাবৃত্তি দেখবে ফেনীবাসী, নাকি উন্নতি হবে বন্যা পরিস্থিতির? ফেনীর ছাগলনাইয়া থেকে আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি। এদিকে টানা বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। জানা গেছে, নোয়াখালীতে বৃহস্পতিবার পর্যন্ত গেল 3 দিনের টানা বর্ষণে পানিতে তলিয়ে গেছে জেলা শহর ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা। কাঁচা ও আধা পাকা সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে মানুষ। জনজীবনের সৃষ্টি হয়েছে স্থবিরতা।
বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে ফেনী ও নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয় ও মাওলা সুজন। প্রথমে যাচ্ছি ফেনীতে। নিলয়, বন্যা পরিস্থিতির আপডেট কি? দুর্গতদের পরিস্থিতি কেমন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গত কয়েকদিনের টানা বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং ছাগলাইয়া এবং কি ফেনী সদরের 4 উপজেলায় আমরা দেখেছি মানুষ পানিবন্দী রয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে ফুলগাজী মুন্সিরহাট উপজেলার আলী আজম উচ্চ বিদ্যালয়। এখানে এই বিদ্যালয়টিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছিল। সেই আশ্রয় কেন্দ্র ঘোষণা করার পর থেকে এখানে বন্যা দুর্গত এলাকার মানুষ যারা ছিল তারা সেখানে আশ্রয় নিচ্ছিল। তবে আমরা দেখেছি সকাল থেকে এসে যেটি দেখতে পাচ্ছি যে এখান থেকে যে সকল বন্যা দুর্গত এলাকার মানুষ যারা আছে তারা ইতিমধ্যে তাদের বাড়িঘর থেকে পানি নেমেছে। তারা তাদের বাড়িঘরে ইতিমধ্যে জিনিসপত্র নিয়ে ফিরে যেতে আমরা দেখতে পাচ্ছি। তবে এখানকার যে চিত্র, ফুলগাজী এবং পরশুরামের বন্যার পানি ইতিমধ্যে নামতে শুরু করেছে। নামার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ফেনী সদর এবং কি ছাগলাইয়ার অংশতে নতুন করে নতুন এলাকাগুলো প্লাবিত হচ্ছে। এই পানিগুলো ওদিকে যাওয়ার ফলে মানুষের ঘর বাড়ি আসবাবপত্রের স্থিতি থেকে শুরু করে সবকিছু এখনো পানির নিচে নিমজ্জিত রয়েছে। তবে গতকাল রাতের পর থেকে পানি কিছুটা নামছে। পানি নামার অনেকটা ধীর গতি বলে আমরা দেখেছি। এর কারণ হচ্ছে মানুষের বিভিন্ন জায়গায় ঘরবাড়ি নির্মাণ করেছে, যত্রতত্র ঘরবাড়ি নির্মাণ কারণে পানির প্রবাহ অনেকটা ঠিক না থাকার কারণে কিন্তু এইসব পানিগুলো ধীরগতিতে নামছে বলে আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি। তবে আপনাকে বলে রাখি যে আমরা দেখেছি এই বন্যা দুর্গত এলাকায় ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নানান ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন নেতৃবৃন্দ যারা রয়েছে তারা এখানে কাজ করছে। তারা বন্যা দুর্গত একবারে রিমোট এরিয়া যারা রয়েছে তারা আটকা পড়েছে তাদেরকে উদ্ধার করছে। সেছাড়াও আমরা দেখেছি যে স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাদেরকে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। তো আমরা এখন চলে যাব নোয়াখালীতে। সেখানে জলবদ্ধতা নিয়ে নোয়াখালীর বিস্তারিত তথ্য জানাবেন আমাদের সহকর্মী সুজন। আপনার সেখানকার জলবদ্ধতার কি পরিস্থিতি আমাদের দর্শকদের জানাবেন। নিলয়, আপনাকে ধন্যবাদ। আপনি ফেনীর পরিস্থিতির কথা বলছিলেন, তো আমি যদি এখন নোয়াখালীর কথা বলতে চাই, আসলে গত 3 দিনের ভারী বর্ষণের কারণে কিন্তু নোয়াখালীতে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নোয়াখালী 5টি উপজেলায় জলাবদ্ধতার কবলে পড়েছে বা কবলে পড়েছে। 5টি উপজেলায় প্রায় লক্ষাধিকের বেশি মানুষ পানিবন্দী অবস্থায় এখন রয়েছে। তো জেলা প্রশাসন সূত্রে যেটি জানতে পেরেছি, এ পর্যন্ত 40টি আশ্রয় কেন্দ্রে প্রায় 2000-এর মতো বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছে। একই সাথে 29টি মেডিকেল টিম তাদের যে সেবা শুশ্রূষা বা তাদের যে চিকিৎসা সংক্রান্ত কাজে কাজ করছে এবং একই সাথে যে প্রায় তাদের জন্য 500 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে এবং 18 লক্ষ টাকা তাদের জন্য জেলা প্রশাসন থেকে রয়েছে বলে জানা গেছে। তো পারবন, আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে বৃষ্টি না হওয়ায় এবং সকাল থেকে নোয়াখালীতে মোটামুটি আবহাওয়া একটু যে ভালো থাকে, কিন্তু মানুষের মনে একটু স্বস্তি এসেছে। কিন্তু এই স্বস্তি তারা কিছুটা অনুভব করতে পারছেন না যে জলাবদ্ধতার কারণে সৃষ্ট যে জলাবদ্ধতা, গত 3 দিনের বৃষ্টিতে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেই জলাবদ্ধতার পানি কিন্তু একেবারেই নামছে না। তার নামলেও কিন্তু তা অত্যন্ত ধীরগতি। তো কারণ হিসেবে জানা গিয়েছে যে নোয়াখালীর যে আশপাশের যেসব ড্রেন নালা রয়েছে বা যেসব খাল রয়েছে সেগুলো ভরাট হয়ে যাওয়ায় এবং অবৈধ দখলে থাকায় কিন্তু এই জলাবদ্ধতার পানি নামছে না। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো জেলা শহরের বাসিন্দার কাছে। আমি তার কাছে জানতে চাইবো যে বৃষ্টি তো নেই, তো জলাবদ্ধতার কেমন আশা করছেন, জলাবদ্ধতা কমবে কিনা? এখন আমাদের এইখানে যে জলাবদ্ধতার একটাই কারণ, সেটা হলো যে ড্রেন গুলো আছে এগুলো অপরিষ্কারের কারণে যায় এই অবস্থা। দীর্ঘ 3টা বছর এগুলা সাফ করা হয় নাই। এখন বৃষ্টি নাই কিন্তু পানি বাড়তেছে, পানি নামার কোনো সুযোগ পাইতেছে না।
এই কারণে যে এই পানিগুলো আস্তে আস্তে বাড়তেছে, মানুষ বসবাস করতে। ধন্যবাদ আপনাকে। আসলে তিনি যেমনটি জানাচ্ছিলেন যে বৃষ্টি না থাকলেও কিন্তু তেমন একটা আশাবাদী হতে পারছে না পানি নামার ক্ষেত্রে, কেননা যে প্রবাহ দিয়ে পানি নামবে সেই পানি প্রবাহের পথ বন্ধ থাকায় কিন্তু জলাবদ্ধতার তীব্র আকার ধারণ করছে। তো সামনে যদি আবার বৃষ্টি হয় কিন্তু এই জলাবদ্ধতা আরো প্রকট আকার ধারণ করতে পারে বলে ধারণা করছেন জনসাধারণ। পার্বণ, এই হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সুজন আপনাকে। দর্শক, ফেনী ও নোয়াখালী থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সুজন ও নিলয়। দেশের বিভিন্ন এলাকায় আজও ঝড় ও বজ্রসহ বৃষ্টির সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার দুপুর 1টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তি অনুযায়ী আজ সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এছাড়া সপ্তাহ জুড়ে সারা দেশে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দুদকের করা ঋণ জালিয়াতি মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি 2 নম্বর রোডের একটি বাড়ির ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জানা যায় তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আজ শুক্রবার দুদকে সোপর্দ করার কথা রয়েছে। গেল 3 জুন দুদকের উপপরিচালক নাজবুল হোসেন বাদী হয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত সহ 23 জনের বিরুদ্ধে ঋণ জালিয়াতি মামলা করে। অ্যানান্টেক্স গ্রুপের নামে ঋণ জালিয়াতি করে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। একটা দেশে যে কারো বিরুদ্ধে মামলা হতে পারে, কিন্তু সেটা সুষ্ঠুভাবে হইলে সেটা একটা অ্যাকসেপ্টেন্স থাকে। গ্রেফতারি পরোয়ানা বা ওয়ারেন্ট কিছুই আমরা দেখি না। আমাদের কাছে কোনো কাগজ নাই, আমরা জাস্ট লস্ট। আমরা আপনাদেরকে যা বলবো আমাদের বলারও কিছু নাই, যে আমরা নিজেরাই জানি না। বাসা থেকে করা হয়েছে, রাত 11টার দিকে হবে, 10টা। দেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে ফৌজদারি কার্যবিধি 1898 সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অর্ডিন্যান্স 2025 নামে এই অধ্যাদেশের মাধ্যমে আইনে 173 ক নামে একটি নতুন ধারা যুক্ত করা হয়েছে, যা তদন্ত চলাকালে অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি দেওয়ার সুযোগ তৈরি করবে। এতে মামলার তদন্তকালে দীর্ঘ সময় ধরে নিরপরাধ ব্যক্তিদের জেল হাজতে থাকার প্রবণতা কমে আসবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট জারি করে। সংসদ অধিবেশন না থাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 93(1) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেন। নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বিএনপির, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি বিশ্বাস করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশনাকে সাধুবাদও জানান তিনি। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচনকে বানচালে ফ্যাসিবাদের দোসরদের তৈরি কাঠামো এখন ষড়যন্ত্র করে যাচ্ছে। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা সভা করে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আন্দোলনটি দীর্ঘ 15 বছর ধরে এই পর্যায়ে এসেছে। এতে সাংবাদিক নেতাদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতারা। আমরা সংসদ নির্বাচন করতে চাই। কেন? নির্বাচন যদি সংসদের না হয় তাহলে দেশে একটা অন্ধকারের শক্তি আবার ক্ষমতায় আসবে। আপনি আপনার চাহিদা বলতেই পারেন, এটি আপনার ব্যক্তিগত স্বাধীনতা, কিন্তু আপনি একথা বলতে পারেন না আমার এইটা না হলে ওইটাও হবে না। এই অধিকার তো আপনার নাই। এই যে মানসিকতা আর পলায়নকৃত স্বৈরাচারের মানসিকতা একই মানসিকতা। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সুষ্ঠু নির্বাচনের দিকে যখন সব রাজনৈতিক দল এগিয়ে যাচ্ছে তখন একটি অপশক্তি নানাভাবে তা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। ব্যবসা বাণিজ্য, রাজনীতি, আন্তর্জাতিক নীতি, কূটনীতি
ইভেন সামনের নির্বাচন নিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে কি করে ধুলায় মিশিয়ে দেওয়া যায় তার চক্রান্ত এখনো কিন্তু বিদ্যমান। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশনাকে ইতিবাচক মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা দাবি করছি যে এই নির্বাচনে যেন অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেই ধরনের একটা নির্বাচন যেন নির্বাচন কমিশন উপহার দিতে পারে এবং সেইভাবেই যেন কাজ করে। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, এতে পোশাক সহ রপ্তানি শিল্প হুমকিতে পড়বে। সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন মির্জা ফখরুল। সবচেয়ে যোগ্য ব্যক্তিদের এই সম্পর্কে বার্গেন করা নিয়ে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করাটা প্রয়োজন ছিল। তো সময় বোধহয় এখনো চলে যায়নি, এখনো সময় আছে এই বিষয়গুলো আলোচনা করে আমাদের ইন্ডাস্ট্রিগুলো বেঁচে থাকে, আমাদের মেয়েদের কর্মসংস্থান যেন নষ্ট না হয়, আমাদের অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়টা তারা অবশ্যই দেখবেন। এছাড়া সীমান্ত হত্যা ভারতের পশ্চিম বন্দে ভারত সরকারের সঙ্গে অন্তর্বর্তী সরকারের দ্রুত বোঝাপড়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। সংস্কার আর পিআর পদ্ধতির কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, স্থানীয় নির্বাচন ও নির্বাচনের পদ্ধতিকে জটিল প্রক্রিয়ার মধ্যে ফেলে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি দল। বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি বলেন, অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে নতুন করে ফ্যাসিবাদ তৈরি হতে পারে। শেখ হাসিনার নির্দেশে জুলাই আন্দোলনে ছাত্রদের উপর গুলি চালানো হয়, যা বিবিসির প্রতিবেদনে প্রমাণিত বলেও মন্তব্য করেন তিনি। এ সময় অন্যান্য বক্তারা বলেন, কিছু রাজনৈতিক দলের পায়ের নিচে মাটি নেই, তাই তারা পিআর পদ্ধতি চাইছে। বিচারতে হবে, সংস্কার না করে, বিচার না করে। তো বিচারের প্রয়োজনীয় আইন কানুন সবই তো করতে হবে পার্লামেন্টে, আর পার্লামেন্টে জনগণের প্রতিনিধি জনগণ পাঠাবে। এইটাই 16 বছর শেখ হাসিনা বন্ধ করে দিয়েছিলেন। গেল 16 বছরের ফ্যাসিবাদের মতো আগামীর বাংলাদেশে কোনো স্বৈরাচার তৈরি হতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় জুলাই পদযাত্রায় সভায় একথা বলেন তিনি। এর আগে মাগুরার পথসভায় নাহিদ বলেন, জুলাই সনদ নিয়ে টালবাহানা চলছে। প্রতিনিধি শরীফুল ইসলাম ও পঙ্কজ রায়ের সহায়তায় শামীম হোসেনের রিপোর্ট। গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে জুলাই পদযাত্রায় অংশ হিসেবে নড়াইলে পথসভা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার বিকেলে হওয়া এই অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 16 বছরের ফ্যাসিজমের মতো আগামীর বাংলাদেশে কোনো স্বৈরাচার তৈরি হতে দেবে না এনসিপি। 16 বছরের যেই ফ্যাসিজম, যেই স্বৈরাচার, আমরা চাই আগামীর বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচার যাতে না হতে পারে। আগামীর বাংলাদেশে আপনার আমার কথা বলার অধিকার থাকবে, আপনার আবার ভাত কাপড়ের অধিকার থাকবে। বলেন, বর্তমান সরকারকে বিচার সংস্কার ও নতুন সংবিধানের মধ্য দিয়ে নির্বাচনের দিকে যেতে হবে। আমরা স্পষ্টভাবেই বলেছি, নির্বাচন আমরাও চাই, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে নির্বাচনের দিকে যেতে হবে। এর আগে বৃহস্পতিবার দুপুরে মাগুরায় পদযাত্রায় নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ নিয়ে এখনো টালবাহানা চলছে। সরকার এবং রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলে 3 আগস্ট সারা দেশের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশের ঘোষণা দেন তিনি। আমরা 5ই আগস্ট এই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে, আমরা 3রা আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই। এবং সরকার যদি 1 বছরের মধ্যেও এটি দিতে ব্যর্থ হয়, সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো। 3রা আগস্ট আমরা শহীদ মিনারে ঢাকায় থাকবো। আপনাদেরকে 3রা আগস্টের আহ্বান জানাচ্ছি। এই সময় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রম অত্যন্ত সন্দেহজনক। শাপলা প্রতীক না দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এনসিপি নেতারা। এই ইসি শুরু থেকে প্রশ্নবিদ্ধ ছিল, শুরু থেকে তাদের কার্যক্রম অত্যন্ত সন্দেহজনক এবং তারা একটি দলকে প্রাধান্য দিয়ে, এবং এই ক্ষেত্রে ঐকমত্য কমিশনকেও দায়ী করতে হবে, এবং তারা একটি দলকে প্রাধান্য দিয়ে তারা তাদের যে এই প্রক্রিয়া সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। শুক্রবারের বাজারের পরিস্থিতি জানবো সহকর্মী ফাহিম ইউসুফের কাছ থেকে। রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হয়েছেন তিনি।
ফাহিম, বাজারে পণ্যের দরদাম ও যোগান কেমন, বিস্তারিত জানাবেন। রাজধানীর কারণ বাজারে আমি বর্তমানে রয়েছি। এখানকার যে সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই বলা যায় যে উত্তাপ ছড়াচ্ছে। যে কাঁচামরিচের দাম, সেটি বর্তমানে কিন্তু কাঁচামরিচের যে দাম সেটি অনেকটাই ঊর্ধ্বগতিতে রয়েছে। আমরা গত সপ্তাহে যেটি দেখতে পেয়েছিলাম যে 80 থেকে 100 টাকা কেজিতে যে কাঁচামরিচগুলো বিক্রি হয়েছে সেগুলো কিন্তু এখন দাম অত্যাধিক হারে বেড়ে 280 থেকে 300 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন যে সরবরাহ কম থাকায় যে অন্যান্য পণ্যের মতো কিন্তু কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে। তবে কাঁচামরিচের এই অধিক বৃদ্ধি পাওয়ার পেছনে তারা দায়ী করছেন সিন্ডিকেটকে, এবং তারা বলছেন যে এখন পর্যন্ত সবথেকে বেশি যে পণ্যটির দাম বৃদ্ধি পেয়েছে গেল 1 মাসে সেটি হচ্ছে কাঁচামরিচ, এবং সপ্তাহ ব্যবধানে 280 টাকা কেজি বৃদ্ধি পাওয়া সেটি কিন্তু একটি রেকর্ড সৃষ্টি করেছে বলেও তারা জানান। এছাড়া এখানকার সার্বিক যে অন্যান্য বাজারগুলো রয়েছে, যে সবজিগুলোর মধ্যে টমেটো এবং গাজরের দামও কিন্তু 130 থেকে 140 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য পণ্যের দাম অনেকটা সহনশীল মাত্রায় রয়েছে। গত শুক্রবারে যেটি আমরা দেখতে পেয়েছিলাম সেই পরিমাণে কিন্তু দাম অপরিবর্তিত রয়েছে। এছাড়া আমি যদি বলতে চাই যে কাঁচা বাজারের পাশাপাশি যে মুদি পণ্যের দাম, সেখানে কিন্তু তেমন কোনো দাম বৃদ্ধির ঘটনা ঘটেনি। তবে আমরা দেখতে পেয়েছি যে ঈদের পর থেকে কিন্তু চালের বাজারের দাম অনেকটাই ঊর্ধ্বগতিতে চলছে। চালের বাজার ঘুরে আমরা যেটি দেখতে পেয়েছি সেখানকার দাম কিন্তু অনেকটাই বিভিন্ন চালের যে জাত ভেদে কিন্তু সেখানে প্রায় 2 থেকে 3 টাকা হারে বৃদ্ধি পেয়েছে গেল 1 সপ্তাহে। এছাড়া এখানকার মাছের বাজার এবং অন্যান্য মাংসের বাজারে কিন্তু তেমন কোনো দাম বৃদ্ধির ঘটনা ঘটেনি। দেখতে পেয়েছি যতটুকু এখন পর্যন্ত সবকিছু সার্বিকভাবে স্থিতিশীল রয়েছে। তবে ক্রেতাদের সবচেয়ে বড় অভিযোগ যেটি, তারা বারবার একটি কথাই বলছিলেন যে কাঁচামরিচ সহ এই ধরনের পণ্য যেগুলো নিত্যদিনের প্রয়োজন হয় সেগুলোর এরকম দাম বৃদ্ধিতে তার অনেকটা উৎকণ্ঠার কথা জানান। এই ছিল রাজধানীর কারণ বাজার থেকে সর্বশেষ। ধন্যবাদ ফাহিম আপনাকে। দর্শক, কারণ বাজার থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ফাহিম। দেখছেন সংবাদ সকাল। রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী স্ত্রী এবং 3 সন্তান দগ্ধ হয়েছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের চিকিৎসা চলছে। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। আলাউদ্দিন, দগ্ধদের কেমন অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। পারবো না, এই মুহূর্তে আমি আছি ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে, এবং এখানে এসে আমি যেমনটি দেখতে পাই যে গেল বৃহস্পতিবার দিবাগত রাতে কিন্তু আমরা জানতে পারি রাজধানীর সূত্রাপুরে সেখানে কিন্তু 5 জন দগ্ধ হয়েছিল। একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছিল, স্বামী স্ত্রী এবং তাদের সন্তান, 3 সন্তান। এর মধ্যে 1.5 বছরের কিন্তু একজন শিশু রয়েছেন, কন্যা শিশু রয়েছেন, এবং তাদেরকে কিন্তু পরবর্তীতে সরাসরি ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। এবং এখানে আনার পরে আমরা এখানে ইমার্জেন্সিতে কথা বলি, এবং কথা বলে যেমনটি জানতে পারি, আমি যদি একটু দেখাই যে যেমনটি জানতে পারি যে তাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই, এবং তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এবং একটু আগে এখানকার যে মেডিকেল অফিসার ছিলেন তার সাথে আমরা কথা বলার চেষ্টা করি, এবং তিনি যেমনটি জানাচ্ছিলেন যে এখানে এই ওয়ার্ডে, এখন আপনারা যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডে কিন্তু 3 জনকে রাখা হয়েছে, এবং বাকি 2 জনকে রাখা হয়েছে বার্ন ইউনিটের 7ম তলায়। এখন আমরা অবস্থান করছি 6ষ্ঠ তলায়, এবং এখানকার যে দায়িত্বরত ডক্টর ছিলেন তিনি কিন্তু এখানকার পর্যবেক্ষণ করে তিনি এখন উপরের ফ্লোরে গিয়েছেন বাকি 2 জনকে দেখার জন্য। অর্থাৎ বার্ন হয়েছেন যিনি রিপন সাহেব, রিপনের স্ত্রীকে এবং তার 1.5 বছরের কন্যা শিশুকে দেখার জন্য কিন্তু সেখানে গিয়েছেন, এবং তার পরবর্তীতে তিনি পরবর্তী আপডেট জানাবেন বলে এমনটি আমাদের জানিয়েছেন। এবং আমরা এখানে এসে এখানকার যারা আহত হয়েছে, দগ্ধ হয়েছে, তাদের স্বজনদের সাথে কথা বলার চেষ্টা করি, এবং তাদের স্বজনরা একটু আগে আমরা দেখতে পেয়েছিলাম তারা এখানে উপস্থিত ছিলেন। তারা যেমনটি জানাচ্ছিলেন যে তারা পরবর্তীতে যখন জানতে পারে যে দগ্ধ হয়েছিলেন, দগ্ধ হওয়ার পরেই কিন্তু তারা পরবর্তীতে তারা এখানে আসেন এবং এসে তারা রোগীদের খোঁজ নিচ্ছেন। আমরা আরো যেমনটি জানতে পারি যে এখানে কিন্তু রোগীর যারা দগ্ধ হয়েছেন তার চাচাতো ভাই কিন্তু এসেছিলেন, এবং তারা বলছিলেন তারা রাজধানীর যাত্রাবাড়িতে থাকেন। তো ঘটনার সময় কিন্তু তারা এখানে উপস্থিত ছিলেন না, যে কারণে তারা কিন্তু পুরোপুরিভাবে সেই ব্যাপারগুলো আমাদেরকে বলতে পারেনি। তো এই ছিল আমার কাছে রাজধানীর বার্ন ইউনিট থেকে একই পরিবারে 5 জন দগ্ধের সর্বশেষ। পার্বণ।
ধন্যবাদ আলাউদ্দিন আপনাকে। দর্শক, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আলাউদ্দিন। সোনা মসজিদ ইমিগ্রেশন চেকপোস্টে মানা হচ্ছে না স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা। ভারতের সীমান্ত ঘেঁষা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দরে সোনা মসজিদে করোনা পরীক্ষার কার্যকর ব্যবস্থা নেই বলে অভিযোগ সচেতন নাগরিকদের। সম্প্রতি ভারতে ছড়িয়ে পড়া করোনার নতুন ভ্যারিয়েন্ট ঠেকাতে সীমান্ত এলাকায় সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর, কিন্তু সোনা মসজিদ ইমিগ্রেশনে এর বাস্তব প্রয়োগ নেই। সহকর্মী তারেক রহমানের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন শামীম হোসেন। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ইমিগ্রেশনে স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টিম থাকার কথা থাকলেও বুধবার দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত অবস্থান করে কার্যকর কোনো টিমের দেখা মেলেনি। একজন স্বাস্থ্য সহকারী থাকলেও তিনি নিজেই জানেন না কি দায়িত্ব পালন করছেন। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের দাবি প্রতিদিন সকাল থেকে একজন স্বাস্থ্য সহকারী দায়িত্ব থাকেন। চেকপোস্টে থাকা 2টি স্ক্রিনিং ডেস্কও ছিল ফাঁকা। ইমিগ্রেশন পুলিশ জানায় মেডিকেল টিম দায়িত্বে আছেন। করোনার নতুন ভেরিয়েন্ট ভ্রমণকারীদের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। রাজশাহীতেও নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে। সোনা মসজিদ দিয়ে প্রতিদিন 200 থেকে 300 ট্রাক চলাচল করে। চালক, সহকারী ও খালাসি সহ 400 থেকে 500 জন যাতায়াত করেন। ফলে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। বাংলাদেশে ঢোকার সময় বা ফেরার সময় কোনো করোনা পরীক্ষা করা হচ্ছে না। মাস্ক লাগাইছিল, মেশিনও ছিল, কিন্তু এখন কোনো কিছুই নাই। এখন অ্যাভেলেবেল চলছে, কোনো চেক করছে না। তো ইন্ডিয়া থেকে কিন্তু করোনা কিন্তু আমাদের বাংলাদেশে ছড়াইবে বা ছড়াতে পারে, তাহলে আতঙ্কতে আছি করোনার জন্য। আমাদের ইন্ডিয়াতেও সেরকম করোনার আপনার চেকের কোনো ব্যবস্থা নাই, আবার বাংলাদেশে এরকম বুঝলাম না। করোনার কোনো চেক আপ হচ্ছে না, চেক আপ হলে হয়তো ধরা পড়লে কি হবে জানি। তো এখনো করোনা তো চলছেই তো করোনা তো এখনো হলো যে কমেনি। করোনা প্রতিরোধে দুদেশে ভ্রমণকারীদের সচেতনতা বাড়াতে স্যানিটাইজার ও মাস্ক ব্যবহারে পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতেছি। এখানে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একজন তাদের প্রতিনিধি আসে সকাল এবং বিকেলে। তারা এটা আমাদের এখানে থার্মাল স্ক্যানার আছে, তারা টেম্পারেচারটা পরিমাপ করছে। কোনো ধরনের সংবাদ পেলে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহিত আলোচনা করতেছে। ইমিগ্রেশনে ঈদের পর থেকে 1 সদস্য বিশিষ্ট মেডিকেল টিম দায়িত্ব পালন করছে। সেখানে ভ্রমণকারীদের শরীরের তাপমাত্রা মাপা হলেও কিট সংকটের কারণে করোনা পরীক্ষা হচ্ছে না। আমাদের যেহেতু পরীক্ষা করার করোনার কোনো কিট বর্তমানে সরকার আমাদেরকে দেয় নাই, শুধুমাত্র আমরা থার্মো স্ক্যানের মাধ্যমে তার জ্বর আছে কি নাই এবং তার নাম, ঠিকানা, আইডি নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার নিয়ে তাদের তথ্যগুলো নিচ্ছে। যদি পর্যাপ্ত পরিমাণে কিট পাওয়া যায় তাহলে স্ক্রিনিং পরীক্ষাটা আরও জোরদার হবে বলে আমি মনে করি। বাংলাদেশ ভারত সীমান্ত দিয়ে যাতায়াতকারী সব যাত্রীর করোনা পরীক্ষার ব্যবস্থা নিশ্চিতের দাবি স্থানীয়দের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। টাঙ্গাইলের কালীহাতীতে একটি প্যাকেজের আওতায় 2 ব্রিজের কাজ নির্ধারিত সময়ে শেষ হয়নি। এর মধ্যে 3 বছরে একটি ব্রিজের কাজ 20% ও অনিয়মের অভিযোগে আরেকটির কার্যাদেশ বাতিল করেছে এলজিডি। এ কারণে কয়েক লাখ মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিকে দায়ী করেছে স্থানীয়রা, আর মেয়াদ বাড়িয়ে কাজ শেষ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সহকর্মী অভিজিৎ ঘোষের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। যমুনা সেতু মহাসড়কে চাপ ও ঝুঁকি কমানো, কালীহাতীর সঙ্গে টাঙ্গাইল সদর ও ভুয়াপুর উপজেলার মানুষের যোগাযোগ স্বাভাবিক করতে সল্লা এলাকায় ধলেশ্বরী নদীর উপর 40 কোটি টাকা ব্যয়ে 250 মিটার সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। সেতুটি 2021 সালের মে মাসে কাজ শুরু হয়ে 2024 সালের মে মাসে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত হয়েছে প্রায় 70%। এছাড়া একই প্রকল্পের আওতায় একই নদীর উপর 34 কোটি 82 লাখ টাকা ব্যয়ে 264 মিটার আলাদা সেতুর কাজ শুরু হয় 2020 সালের সেপ্টেম্বরে। কিন্তু 3 বছরে 20% কাজ করে ঠিকাদার। পরে বিভিন্ন কারণে কাজের কার্যাদেশ বাতিল করে এলজিডি কর্তৃপক্ষ। স্থানীয়রা জানান, সল্লা ব্রিজে নিম্নমানের কাজের কারণে ব্রিজের গার্ডার ধসে পড়েছিল। এটা নিয়ে বুয়েট সহ সংশ্লিষ্টরা তদন্ত করলেও রহস্যজনক কারণে তা প্রকাশ করা হয়নি। এই গার্ডারটা ওইটা এর উপরে পড়ছে,
পরে ওইটা সোজা করছে আর এটা ভাঙ্গা করছে। ফাটার কারণে যদি কোনো সময় এই দুর্ঘটনা হয়, এই গার্ডারটা পড়ে গিয়ে যদি লোক মারা যায় তাহলে দায়ভার কার? সড়ক ব্যবহারকারীরা বলছেন ব্রিজগুলোর কাজ শেষ না হয় নৌকার জন্য 10 থেকে 20 মিনিট অপেক্ষা করতে হয়। এতে শিক্ষার্থীরা সময় মতো শিক্ষা প্রতিষ্ঠানে ও পরীক্ষার হলে যেতে পারেন না। স্কুলে আসার জন্য নৌকার জন্য অপেক্ষা করতে হয়। সবসময় যাতায়াত করি, কিন্তু আমরা বাবা খুবই কষ্টে আছি। নৌকার জন্য তাও 10-20 মিনিট, 1 ঘন্টা বা অনেক লেট হয়ে যায়। মানুষের যাতায়াত একদম ভোগান্তির মধ্যে, ব্রিজ না থাকাতে। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে আগামী 6 মাসের মধ্যে ব্রিজ জনসাধারণের চলাচলের উপযোগী করা হবে। আমাদের কাজটা 70% পর্যন্ত আমরা প্রায় শেষ করে ফেলছি। আশা করি আর 5-6 মাসের মধ্যে মানুষের চলাচলের উপযোগী হবে ইনশাআল্লাহ। এসব অনিয়মের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। এই ধরনের একটি গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণের ক্ষেত্রে অবহেলা কোনোভাবেই আমরা সচেতন মানুষ হিসেবে প্রত্যাশা করি না। ব্রিজের নিম্নমানের কাজের অভিযোগ অস্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অজুহাত দিলেন এই কর্মকর্তা। না, এখানে কোনো নিম্নমানের কাজ হয়নি। আমরা আসলে ল্যাব টেস্ট এবং সকল প্রক্রিয়া অনুসরণ করব, কাজটি করেছি। জনদুর্ভোগ লাঘবে দ্রুত 2টি ব্রিজের কাজ শেষ দেখতে চান স্থানীয়রা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। 6 ঘন্টায় 182 মিলিমিটারের বৃষ্টিপাতে তলিয়ে গেছে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোর। জনজীবনে দেখা দিয়েছে চরম ভোগান্তি। বৃষ্টিপাতের কারণে প্রাণ হারিয়েছে 4 জন। সামনে আরো ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। আরবিদ আফসারের রিপোর্ট। দিনের বেলা গাড়িতে জ্বলছে হেডলাইট, নেই কোনো সূর্যের আলো, মুষলধারে ঝরছে বৃষ্টি। পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরের চিত্র এটি। দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে বৃহস্পতিবার 6 ঘন্টায় 182 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেখা দিয়েছে বন্যা। এতে লাহোরে তলিয়ে গেছে রাস্তাঘাট, বন্ধ হয়ে গেছে দোকানপাট ও যানবাহন। ধরমপুর, শাহজামাল ও চোরবুজির মতো নিচু জায়গাগুলোতে জমেছে হাঁটু সমান পানি। সড়কে পানি থাকায় কিছু কিছু জায়গায় গাড়িও ঠেলতে দেখা যায় মানুষজনকে। এতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বৃষ্টির কারণে বাসা থেকে বের হওয়া বেশ কঠিন হয়ে পড়েছে। রাস্তায় হাঁটু পানি থাকার কারণে কাজে যেতে পারছি না, অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। পয় নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে কাজ চালাচ্ছে পাকিস্তান ওয়াসা। বন্যা মোকাবিলায় প্রশাসনের উদ্যোগের প্রশংসা করেছেন অনেকেই। ওয়াসার কারণে এবার বন্যা আগের থেকে অনেক কম হয়েছে। আগে একটু হলেই রাস্তাঘাট পুরো তলিয়ে যেত, কিন্তু এবার ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকার কারণে পানি কমেছে। সামনের 24 ঘন্টায় লাহোর সহ ঝেলুম, সিয়ালকট ও হাফিজাবাদে ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আর মৌসুমী বৃষ্টিপাত আরো কিছুদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।